আমি দুজন লোককে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলছি। একজন মমতা ব্যানার্জি, আরেকজন সীমা পাহুজা। মমতা ব্যানার্জি পদে বসিয়েছিলেন, তিনি কি তার ভাইপোকে খুনের হাত থেকে বাঁচানোর জন্য? এইসব প্রশ্নগুলো এখন আসছে, কারণ ওনার অনুপ্রেরণায় প্রশাসন চলতো। উনি ছিলেন মুখ্যমন্ত্রী, উনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, উনি ছিলেন স্বরাষ্ট্র। পর্যন্ত দেখাতে পারেনি যে সিবিআই ফেয়ার ওয়েতে রান করেছে। আমি বলতে পারি তার কারণ হচ্ছে যে ডাক্তারবাবু যদি দিনে রুগী দেখে 10,000 টাকা রোজগার করেন, তৃণমূলের 3টে দলকে তাকে 15,000 টাকা দিনে দিতে হবে। কিন্তু ওদের কিন্তু ভারত তেরে টুকরে হোঙ্গে, হাম পুরো কান্ট্রি কো পাকিস্তান বানায়েঙ্গে, ইয়ে হামারা মাকসাদ হ্যায়, এটাই কিন্তু ওদের মনোগত কথা। এবং সেইটা বলতে না পারার জন্য ওদের চরিত্রটা এখন এক্সপোজড হয়ে যাচ্ছে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। দেখো, মমতা ব্যানার্জি বলে একজন মহিলা যার অনুপ্রেরণায় আমাদের প্রশাসন চলতো, এবং তিনি নাকি মুখ্যমন্ত্রী, এবং তিনি নাকি স্বাস্থ্যমন্ত্রী, এবং তিনি নাকি পুলিশ মন্ত্রী। এখন অ্যাকিউজ কাকে করা হচ্ছে? তার একজন ভাইপোকে। এবং দেখা গেল এই ইনভেস্টিগেশনে অনেক গোলমেলে ব্যাপার আছে। এই ব্যাপার নিয়ে আমি তোমাকে একটা কথা বলতে চাই। সীমা পাহুজা বলে যে ভদ্রমহিলার দায়িত্বে ছিল, তিনি খুব আপরাইট মহিলা, এবং তিনি নাকি সরকারের মানে ক্ষমতাশালী মানুষরাও যুক্ত থাকলে তাকে এক্সপোজ করতেন, কারণ উন্নাও এবং হাতরাস দুটো কেসেই কিন্তু এনার ইনভলভমেন্ট ছিল, এবং ইনি কেন্দ্রীয় সরকার থেকে পুরস্কৃতও হয়েছিলেন। কিন্তু এই মামলার ছত্রে ছত্রে ওনার আন্ডারে যা যা করা হয়েছে সিবিআই এর, সেইটা এখনো পর্যন্ত দেখাতে পারেনি যে সিবিআই ফেয়ার ওয়েতে রান করেছে। যারা সরকারে আছে তাদের উপরে চাপ সৃষ্টি করছে, এমনকি ডিপ স্টেটের মতো জায়গা থেকে এবং অন্যান্য জায়গা থেকেও। তারপরে তো জানো যে শেষ পর্যন্ত আরশোলা, ইঁদুর, ব্যাং, পিঁপড়ে, এসব পলিটিক্যাল পার্টিও গজিয়ে যাচ্ছে, অ্যাজিটেশন করতে হবে, ভারত তেরে টুকরে হোঙ্গে। তো সীমা পাহুজা কিন্তু দুটো কেসের যেখানে তার নাম হয়েছিল, সেখানে কিন্তু যাদের ক্ষমতাশালী নেতৃত্ব হয়তো এক্সপোজড হয়েছেন, এখানে হতে পারে যে তাদের বিরুদ্ধ দলের নেতৃত্বকে যাতে এক্সপোজ না হতে হয় তার জন্য উনি অ্যাক্ট করেছেন। এই সীমা পাহুজার হিস্ট্রি দেখো না। আজকে পশ্চিমবঙ্গের যেসব তোমার মেইন স্ট্রিম মিডিয়া, তাদের সাংবাদিকদের এত বুদ্ধি নেই যে এটা করবে, অথবা ইচ্ছে করে করবে না। হতভাগ্য মেয়েটির ওপরে যা হয়েছে সেগুলোকে ধামা চাপা দেওয়া হয়েছিল সরকারি প্রশাসনের সাহায্যে। কে অর্ডার দিয়েছিল ওই মৃতদেহকে তাড়াতাড়ি পুড়িয়ে দিতে, যাতে কোনো রকম মানে পোস্টমর্টেম না হয়? সেখানে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে যাকে দাঁড় করানো হয়েছিল, তার জন্য সেই ডেপুটি কি বলে তোমার ওই কমিশনার অফ পুলিশ ভদ্রমহিলা, তিনি সাসপেনশনে গেছেন। তিনি মিথ্যে কথা কেন বলেছিলেন, কেন সাজিয়েছিলেন? আর যদি না জানেন, তিনি কিন্তু আইপিএস, কেন পুলিশের সাধারণ কর্মী হিসেবেও কাজ করার তার কোনো যোগ্যতা নেই। কেন এতদিন ধরেও, মানে বেশ কিছুদিন ধরেও সেই কমিশনারকে মমতা ব্যানার্জি পদে বসিয়েছিলেন? তিনি কি তার ভাইপোকে খুনের হাত থেকে বাঁচানোর জন্য? এইসব প্রশ্নগুলো এখন আসছে, কারণ ওনার অনুপ্রেরণায় প্রশাসন চলতো। উনি ছিলেন মুখ্যমন্ত্রী, উনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, উনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং ইনভলভ ছিলেন ওনারই অধীনস্থ বিভিন্ন জায়গা, স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র, পুলিশের বিভিন্ন আধিকারিকরা। এর জবাব ওনাকে দিতে হবে। দুজন লোককে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলছি। একজন মমতা ব্যানার্জি, আরেকজন সীমা পাহুজা। ওনার যে লাইন অফ অ্যাকশন, সেটা কিন্তু অপরাধীকে এক্সপোজ না করার জন্য, সেটাই এখনো অবধি যতটা আমরা জানতে পেরেছি সেই অবস্থায় দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জি প্রথম থেকেই একটা জিনিস, তার প্রথম তোমার অর্থমন্ত্রীর সময় থেকেই, যে কত অমিত মিত্রর কথা, যে তারা হিসেব দিতেন কত মৌ স্বাক্ষরিত হয়েছিল। আমার সেই মৌ স্বাক্ষরের পরে ইন্ডাস্ট্রি ডেলিভার করার জায়গার যে ফারাক, সেই ফারাকে যখন এসে দেখলাম, আমার তো মনে হলো এই মৌয়ের সঙ্গে বেশি মিল আছে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের, যিনি বিভিন্ন রকম স্কিম, ভালো ভালো সমস্ত সামাজিক ব্যাপার চিন্তা ভাবনা করতেন দিনের বেলা, আর রাত্রিরে ওই একটা ছোট কালো মানে আফিমের টুকরো সেবন করে তিনি যে মৌতাতে থাকতেন। এদের এই বিশ্ব বাণিজ্য কনক্লেভের নিট মৌয়ের আউটফলটা ওই রকম মৌতাতেই চলে গেছিল। কেউ করেনি। আদানির কথা বলা হলো করবে। আচ্ছা, আদানি কেন করবে? এখানে পশ্চিমবঙ্গে যে মানে ইন্ডাস্ট্রি করার যে পরিবেশ, সেগুলোকে ক্যাটেগরিক্যালি নষ্ট করা হয়েছে। সারা ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে দুর্লভ মমতা ব্যানার্জি যেভাবে টাটাদের তাড়িয়েছেন,
এবং যেসব কথা বলা হচ্ছে এগুলো একদম অযৌক্তিক কথা। যে একটা ভালো হোক খারাপ হোক তখন জায়গাটা নেওয়া হয়ে গেছে। অনেক উইলিং ছিলেন, অনেক আনউইলিং ছিলেন। আনউইলিংদের জন্য মমতা ব্যানার্জি লড়াই করে ক্ষমতায় এসছেন। আজকে উনি যে ওখানকার উইলিং যারা ছিলেন বা পশ্চিমবঙ্গে এই গাড়ি ইন্ডাস্ট্রি এবং তার সহযোগী শিল্পগুলো যদি দাঁড়াতো, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় যেত এবং কোন সিগন্যালটা গেল ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে। পশ্চিমবঙ্গে তখন আর কখনো কোনো ইন্ডাস্ট্রি এখানে হয়নি, বরঞ্চ এখানকার যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ছিল তারা আস্তে আস্তে সরে গেছে। কিছু কিছু মনোপলি বিজনেস এখানে মমতা ব্যানার্জির দাক্ষিণ্যের সহযোগিতায়, অবশ্যই তার কিছু তাদের মধ্যে কোনো অশুভ আতাত ছিল, সেগুলো নিয়ে চলেছে। ফেয়ার বিজনেস এখানে কিছু ছিল না, হতে পারে না। এদের যে চিন্তাধারা, কাজকর্ম, কাটমানি নেওয়া, আমি একটা খুব সাধারণ এক্সাম্পল বলি, ইন্ডাস্ট্রি ছেড়ে দাও, ওই কনক্লেভের কথা ছেড়ে দাও, তুমি বলো তো যে পশ্চিমবঙ্গে ভালো ডাক্তারের অভাব নেই। এই 15 বছরেও তো প্রচুর ভালো ডাক্তার বেরিয়েছেন। আগে তো আমরা দেখতাম যে ডাক্তারবাবু অনেক ছিলেন যারা বিভিন্ন ওষুধের দোকানে বা ব্যক্তিগত চেম্বার করে বসতেন। একটা কোনো ব্যক্তিগত চেম্বার করা ডাক্তার এখন আর গজায়নি কেন? আমি বলতে পারি তার কারণ হচ্ছে যে ডাক্তারবাবু যদি দিনে রুগী দেখে 10,000 টাকা রোজগার করেন, তৃণমূলের 3টে দলকে তাকে 15,000 টাকা দিনে দিতে হবে। নিকটার থেকে দেবেন, মানে কাটমানিটা কোন পর্যায়ে চলে গেছে। কাজেই এই ডাক্তাররা কিন্তু এখন বিভিন্ন বড় বড় যেসব পলিক্লিনিক ইত্যাদি, সেগুলো অবশ্যই মমতা ব্যানার্জির মানে উচ্চপদস্থ জায়গায় উচ্চ কি বলবো ফিস দিয়ে সেগুলোকে ঠিকঠাক রাখা হতো। সেগুলোতে এই ডাক্তারবাবুরা একটা কমিশনের বিনিময়ে দেখেন। সব বড় বড় ডাক্তারদের এখন বারিং ভেরি ফিউ এক্সেপশনস যারা অনেক দিন ধরে আছেন, এই অবস্থা। তার কারণ কি? কারণ ওই একটাই, যে সকলকেই টেরোরাইজ করো, প্রত্যেককে স্কুইচ করে টাকা নাও, এবং এর অবিসম্বাদী একটা ভীষণ ফল হয়েছে। যেই ডাক্তারবাবুকে আমরা হয়তো 200-300 টাকায় দেখাতে পারতাম, তার চেম্বারে গেলে সেই ডাক্তারবাবুকেই 800-1000 টাকা ফিস দিয়ে আমাকে বিভিন্ন পলিক্লিনিক, বড় বড় পলিক্লিনিক বা হাসপাতালের আউটডোর মানে প্রাইভেট হাসপাতালের এগুলো দেখাতে হচ্ছে। এগুলোতে তো চাপ পড়ছে মানুষের ওপর, এবং কি বলবো, এডুকেশন নষ্ট করে দিচ্ছেন। আজকে উনি এডুকেশন নিয়ে, উনি ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে যা যা বলেছেন, উনি ওনার দলবল অবশ্যই এইসব অভিষেক ব্যানার্জি মার্কা অশিক্ষিত তোলাবাজ মানুষরা, তার ফল কি হয়েছে ভাবতে পারো? পুরো এডুকেশন ইন্ডাস্ট্রি শেষ। শুধু তাই নয়, এডুকেশনে যে সরকারের ভূমিকা সেটা কিভাবে এক্সপোজ হয়েছে। একজন হাইকোর্টের জজ মামলা চলাকালীন কমেন্ট করেছিলেন যে আমি তো দেখছি আপনার ক্লাস 8 অবধি বিদ্যা বুদ্ধি, আপনি ক্লাস 12-এর স্টুডেন্টদের কি করে ক্লাস নিচ্ছেন? এই হচ্ছে সাম টোটাল অফ দ্য এডুকেশন অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য হ্যান্ডস অফ মমতা ব্যানার্জি। এভিনিউ নামে যে রাস্তাটি সেটি গোপাল মুখার্জি রোড নামে সুরাবর্দী অ্যাভিনিউ ছিল, কার নামে হয়েছিল সেটা পরে আসছে আসলে। কিন্তু সুরাবর্দী বলতে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে বিভীষিকাময় আধুনিক আওরঙ্গজেবের চরিত্র ভেসে ওঠে, তিনি হচ্ছেন হুসেন শাহিদ সোহরাওয়ার্দী, একজন পলিটিশিয়ান যিনি মুসলিম লীগের জিন্নার খুব প্রিয় ছিলেন, এবং পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকে হিন্দু শূন্য করে তিনি কলকাতা সহ পূর্ব পাকিস্তান বানাতে তৎপর ছিলেন। পরবর্তীকালে অবশ্য তাদের যে মানে কার্যপদ্ধতি, সেই অনুযায়ী নাজিমুদ্দিনকে তার বিরুদ্ধে দাঁড় করিয়ে মুসলিম লীগেরই যারা মানে তখন ক্ষমতাশালী ছিলেন, তারা হুসেন সোহরাওয়ার্দীকে হারিয়ে দিয়েছে। এবং বাংলাদেশে কি অবস্থা ভিসাভিস, তোমাদের বলি যে বাংলাদেশের যে ঢাকা মেডিকেল কলেজ, তার নাম হচ্ছে হুসেন শাহিদ সোহরাওয়ার্দী, সেটা এখানে আছে। আর এখানে সোহরাওয়ার্দী সম্পর্কে বলা হচ্ছে হাসান সোহরাওয়ার্দী, যিনি নাকি ওই হুসেন সোহরাওয়ার্দীর কাকা ছিলেন। এই হাসান সোহরাওয়ার্দীকে খুব মানে তার নামটাকে কেন পাল্টানো হচ্ছে বলে তাদের আমি মনে করিয়ে দিই যে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কলকাতার উপাচার্য সন্তোষ ভট্টাচার্যের ওপর সেই কুকুরগুলো কেমন ব্যবহার করেছিল। তার মধ্যে একটা কি গরু, কি নাম, গরুর পেছনে একটা আছে অর্ধশিক্ষিত অ্যাডভোকেট, আর কতটাই শিক্ষিত হবে, এবং সে তার কথাবার্তার ভাবটা কি, যে গোপাল মুখার্জি ছিলেন একটা গুন্ডা। আমি বলতে চাই স্ট্যালিন কি গুন্ডা ছিলেন না? ও যে একটা গেঞ্জি শার্ট পরে, তার বুকের ওপরে চে গুয়েভারার নাম লেখা, ওই গরুর বুদ্ধিটা গরুর মতোই থাকে, মানুষের মতো হয় না।
এই চে গুয়েভারাকে ইউনাইটেড নেশনস এবং 9টা কান্ট্রি 9টা দেশ ডিক্লেয়ার করেছিল শুট অ্যাট সাইট, এবং হি ওয়াজ এন ইন্টারন্যাশনাল মার্সিনারি। টাকা নিয়ে বিভিন্ন দেশে মানুষকে খুন করে বেড়াতো। আজকে কমিউনিজমের নামে তার কথা বলা হয়। কমিউনিজমের নামে এরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গাঁজা মদের আড্ডা, স্বপ্নলীলকে খুন করেছিল, ধরা হোক এদের। তখন এরা আবার বলে কি আমি না, আমার ওই ভাইটা যে আমার থেকে বেশি বড় কমিউনিস্ট, এই বড় কমিউনিস্ট ছোট কমিউনিস্ট, আরে সব কটার জাত এক, প্রত্যেকটাই বেজাত, প্রত্যেকটাই বেজাত। আজকে ওরা কেন বলছে? তার কারণ হচ্ছে এরা বরাবরই ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, ভারতের ইন্টিগ্রিটির বিরুদ্ধে। কই এই গরুটা কেন বলেনি? আমরা জানতে চাই। আমরা পড়েছি, সাধারণ লোককে জানানো উচিত যে গঙ্গাধর অধিকারীর থিসিস, যেটা ওদের কাছেও আছে, এই ভারতের সম্পর্কে কনসেপ্ট, ওরা তো মানে না যে ভারতবর্ষ একটা স্ট্রং কেন্দ্র হোক। ওরা বলেছিল যে অনেকগুলো শক্তিশালী রাজ্য থাকবে, এবং একটা লুজ কনফেডারেশন তাদের থাকবে কেন্দ্র। যদি হাত পা বিভিন্ন অর্গ্যানগুলো খুব শক্তিশালী থাকে, তাহলে মাথাটাকে সহজেই বাদ দিয়ে দেওয়া যাবে কেটে। এটাই কিন্তু ওদের, কিন্তু ভারত তেরে টুকরে হোঙ্গে হাম পুরো কান্ট্রি কো পাকিস্তান বানায়েঙ্গে, ইয়ে হামারা মাকসাদ হ্যায়, এটাই কিন্তু ওদের মনোগত কথা। এবং সেইটা বলতে না পারার জন্য ওদের চরিত্রটা এখন এক্সপোজড হয়ে যাচ্ছে। এই লোকটা হাসান সুরাবর্দী, একে কিন্তু শ্যামাপ্রসাদ তুলে এনে বসিয়েছিলেন। হ্যাঁ, তো এই লোকটার নামে কেন থাকবে? গোপাল মুখার্জিকে গুন্ডা বলার অধিকার ওই গরুটাকে কে দিল? ওই গরুটা তো গুন্ডা। ওই গরুটা কত টাকা নিয়ে কত ছেলেমেয়ের সর্বনাশ করেছে, শিক্ষিকাদের ডিএর ব্যাপারে ও কি করেছে, প্রত্যেকটা জায়গায় ঝুলিয়েছে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।